হরি নাম ছাড়া কলির জীবের গতি নাই নাই নাই। দেখুন এখানে একটু পরিষ্কার বুঝিয়ে নেওয়া চাই। মহাপ্রভু কি নাম করতেন জানেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কিন্তু এই নাম করতেন ঠিকই, কিন্তু যখন একেবারে সেই প্রেমে আত্মহারা হয়ে যেতেন, বিভোর হয়ে যেতেন, তখন তিনি বলতেন হরি বল। এই হরিবল শব্দটা কিন্তু মতুয়াদের নিজস্ব সম্পদ নয়, এই ভাবনাটা যেন লক্ষ্য থাকে। দেখবেন মহাভারতে পরিষ্কার লেখা আছে হরিনাম দুই অক্ষর, সর্বশাস্ত্র বীজ হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাই যার বেদে অগোচর। এই কথাটাই মহাভারতে লেখা আছে। এই যে কাশিদাসী মহাভারত পড়ে দেখবেন প্রথমের দিকে রয়েছে। আপনাদের আশীর্বাদে একটু তো পড়তে হয়, বেশি না পারলেও। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা রচনা, যদি হয়তো এখানকার আমার ভাই বোনরা জানবেন না, যেহেতু আপনাদের বাংলা মাধ্যমটা জোরালো নাই, তাই না? তা আমরা পড়েছি অসন্তোষের কারণ ছাত্র দশা কখনো ঘুচবে না। তাই যারা চারণ কবি আকে প্রতিনিয়ত নবছবি, এরা সবসময় পড়াশোনার মধ্যে থাকে। যদিও আমি অযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ছাত্র দশা কোনোদিন ঘুচলো না, ঘুচবে না। একই বিষয়ের উপরে কে কিভাবে লিখেছে আমাদের দেখতে হয়। একই ভাগবত ডক্টর মহানম্রত ব্রহ্মচারী লিখেছেন, বেনি বাদব লিখেছেন, সুবোধ মজুমদার লিখেছেন, কিন্তু ডক্টর মহানম্রত ব্রহ্মচারী যে কি সুন্দর বর্ণনা করেছেন, আবার রাধা বিনোদ গোস্বামী বর্ণনা করেছেন। এই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী আর রাধা বিনোদ গোস্বামী রচনাতে বলি আপনাদের সাক্ষাতে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্বটা প্রাণবন্ত হয়ে ধরা দেয়। আর সুবোধ মজুমদারও লিখেছেন, এমন ভাবে লিখেছেন সে না বলাটাই ভালো। মানে উনি একেবারে ন্যাকেট করে ফেলেছেন। আমাদের কবির জগতের একজন বিশিষ্ট কবি, তার নাম হচ্ছে অনাদিজ্ঞান সরকার মহাশয়। আমি দাদু বলে প্রণাম করতাম যার পায়। তিনি একটা কথা বলতেন, দাদু ভাই শুনে নেওয়া চাই। বলে কি? রাধা কৃষ্ণ প্রেমটা হচ্ছে ইন্দ্রিয়াতীত, ওটাকে ইন্দ্রিয় গ্রাহ্য করতে গিয়ে এই মানুষ বিপাকে জড়ায়। একদম সত্য কথা। রাধাকৃষ্ণ প্রেমটাই হচ্ছে ইন্দ্রিয়াতীত। তারক গোসাইয়ের যত গান একটু জানেন, যত ভক্ত প্রাণ, গতদিনও কথায় কথায় বলতেছিলাম যে গোপী প্রেম কি জানি, এই যে মনে আছে কি তোমার, হলো না তা, হ্যাঁ হ্যাঁ গোপী, হ্যাঁ গোপীরই ভজন বিষম যাজন হবে না তা। কি সুন্দর কথাটি। হ্যাঁ, তাহলে কত কঠিন। এটা কি খালি মতুয়াদের জন্য মানা নাকি? সবার জন্য একই কথা। আরে বহির ইন্দ্রিয় যদি গোপন না হয়, তার পক্ষে কোনোদিন কোনো কিছু লাভ করা সম্ভব নয়। এই যে একটা কথা তুমি বলে গেলে সভায়, যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একেবারে সহজ কথা। কথাটা কেমন দেখুন, কোটি জন্ম, উনি আবার একটা অঙ্কের বিচারে বলেছে যে ৮৪ লক্ষ জন্ম করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি মানব জন্ম, কোটি জন্ম পাবে কোন জায়গায়? বাবাজি, অনেক কিছু বুঝাতে গেলে অনেক কিছু বলতে হয়। যেমন বীজগণিত যখন আমরা করেছি বলি আপনাদের কাছাকাছি, তার সমাধান দিতে গিয়ে এক্স ওয়াই ধরতে হয় না? কি বলেন? এই বীজগণিতটা তো আপনাদের আছে নাকি? সেখানে কোন কোন সমস্যা সমাধান দিতে গেলে এক্স অথবা ওয়াই ধরে নিয়ে সমাধান দিতে হয়। এটা কথার কথা যে তুমি যদি সঠিকভাবে নাম না করতে পারো, ধরো আমার কথা, ধরো কোটি জন্মও যদি ডঙ্কা বাজাও তাতেও তোমার সেই হরিচাঁদ গুরুচাঁদের কৃপা লাভ হবে না। আবার তোমার ডঙ্কা ধরাও লাগবে না, তার মধ্য দিয়ে হবে যদি সেই জায়গায় দাঁড়ানো যায়। উদাহরণটা কেমন? একটা ছাত্র 4 ঘন্টা পরে স্টার পায়, 5 ঘন্টা পরে সে ফার্স্ট ডিভিশন পায়, কিন্তু দেখা যাচ্ছে 12 ঘন্টা পরেও পাস করতে হিমশিম খায়। কেন? তার বইয়ের প্রতি তার মনোনিবেশ হয়নি, ঠিকভাবে সে রপ্ত করতে পারেনি। খালি মা বাবাকে ফাঁকি দিয়েছে, শিক্ষককে ফাঁকি দিয়েছে, ওই বই বগলে নিয়ে বা পিঠে নিয়ে স্কুলে গিয়ে খালি সময়টাকে নষ্ট করেছে। ওই সময় করেছে নষ্ট, নিজেকে দিয়েছে কষ্ট। স্পষ্ট তোমাকে জানাই, ওই দীর্ঘ সময় পড়া লাগে না। সবাই করি বর্ণনা, 4-5 ঘন্টা লেবার দিলেই তাতে ভালো মার্কস পাওয়া যায়, যদি সঠিকভাবে মনোনিবেশ করা যায়। একদম পরিষ্কার কথা। তুমি ঠিক মতন মন দেবে না, খালি তুমি উল্টো পাল্টা ভাবে পথ চলবে, তাতে হবেটা কি?
তাহলে একবার বলা হলো নাম ছাড়া গতি নাই। কেন গতি নাই, কেন বললেন চৈতন্য গোসাই? মায়েরা, আপনারা তো হরিভক্তের সংখ্যাই মনে একটু বেশি, তাই না? হরিভক্তের সংখ্যাটা বেশি না? এই তত্ত্বটা আপনাদের আবার ভালো লাগছে তো নাকি? স্বাভাবিক, আমাদের মধ্যে অনেক কিছুই তো একেবারে চেপে বসে না, এ ছাড়া আমরা শুনুক না, এ ছাড়া কিছু করবো না, এরকম ভাব তো ঠিক নয়। যেটা সত্য সেটাকে মেনে না নেওয়াটাও কিন্তু ঠিক নয়। তাহলে একটু শোনার চেষ্টা করুন। কর্তৃপক্ষ যখন আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য এই সাবজেক্টটাকে নির্বাচন করেছে, একটু শুনুন। কিন্তু কথাগুলি কিন্তু সবার জন্য প্রযোজ্য, এ খালি একটি সম্প্রদায়ের জন্য নয়। বললো নাম ছাড়া গতি নাই, কেন বললেন চৈতন্য গোসাই? জীব আছে বহু প্রকার, কাণ্ড বড় চমৎকার। বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব, তটস্থ জীব। এই বদ্ধজীবী যারা যারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ, তারা। তারক গোসাই সংসার করেছে, সবাই দেখতে পেয়েছি আমরা, সে সংসারে ছিলেন, তার একটা মেয়ে হয়েছে, কিন্তু তার মতো মুক্ত মানুষ পাওয়া যায়? পাকাল মাছের মতো। জানেন যত ভক্তগণ, পাকাল মাছ কাদার মধ্যে থাকে সর্বক্ষণ। পাকাল মাছ শব্দটা চেনেন কিনা জানি না, বাইন মাছ সবাই চেনেন। থাকে কাদার ভিতরে, কাদা কি তাকে জড়িয়ে ধরে? ধরে কি? তারক গোসাই সেই জগতের মানুষ। কবি জ্ঞান করতেন, প্রথমে তো তিনি মাছ বিক্রি করতেন, কিন্তু সবকিছুর মধ্যে থাকতেন ঠিকই, কিন্তু কোনো কিছুতে তিনি যুক্ত নন। তিনি জানতেন সব আমার হরিচাঁদের, সব আমার গুরুচাঁদের। তার বাজারে আমি এসেছি তার কৃপার জোরে। যে কয়দিন রাখবে ধরাই, ততদিনই থাকতে হবে, আবার তার ইঙ্গিতে নিতে হবে বিদায়। এই জগতে আমার কিছু নয়, সবার ভিতরে থাকবো আমি, কিন্তু সবার ভিতরে একমাত্র অন্তর্যামী তুমি। এই হচ্ছে মূল কথাটা। বাবা পাগলা কি বললেন? যে রাখিও সবার মন, ভাবিও একজন। রাখিও সবার মন, কিন্তু ভাবিও একজন। এই ছেলে যখন বাবা বলে ডাক দেয়, পিতা হিসেবে তার কাছে দাঁড়াতে হয়। আবার যখন কন্যা রূপগুণী অনন্যা, সে যখন বাবা বলে ডাকে মনের পুলকে, তার ডাকে সাড়া দিতে হয় ভুলকে। আবার স্ত্রী যখন হাসি দিয়ে ধরে আমাকে ডাক, একটু মৃদু 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 হাসি দিয়ে বা ইঙ্গিতে করে তার কাছে যেতে হয়। কি বলুন, স্ত্রীর ডাকেও সাড়া দিতে হয়, ছেলে মেয়ের ডাকে সাড়া দিতে হয়, আবার মা বাবার ডাকেও সাড়া দিতে হয়। তাহলে সবার মন রক্ষা করতে হয়, তার মধ্য দিয়ে আমি আমার মন রাখবো আমার ইষ্ট দেবতার। এটাই হচ্ছে পন্থা। এই একটু উদাহরণ দিয়ে বলি, শুনুন আপনারা ভক্ত মন্ডলী। ভবা পাগলা বড় মাপের সাধক, তো ওই সাধকের কথা দিয়ে একটু বলি, যাতে আপনাদের সহজভাবে একটু বুঝতে সুবিধা হয়। তো ভবা পাগলার ওখানে, যে ভবা পাগলার গানের উপরে আর লালন গীতির উপরে বাউল জগৎটা দাঁড়িয়ে আছে। ভবা পাগলার গান যদি বাদ দিয়ে দেয় আর লালন গীতি যদি বাদ দেওয়া হয়, বাউল জগৎটাই মুখ থুবড়ে পড়বে। প্রচুর গান ভবা পাগলার। এবার ওনার ওখানে বৈশাখ মাসের শেষ শনিবার পুজো হয়, তো উনি বসে আছেন ওই মন্দিরের বারান্দায়। অগণিত ভক্তগণ কাছে গিয়ে বলছে, পাগল তুমি পূজার করো আয়োজন, পূজার লগ্ন যে বয়ে যায়। ভবা পাগলা কিচ্ছু বলল না। ৫-৬ বার বলার পরে এইবার পাগল সজোরে ধমক দিয়ে তারে বলছে, এই শালা চুপ কর। বলছে, আরে কভাল, আমি বললাম পাগল সময় বয়ে যায়, তুমি পূজা এখন মন দিলি ভালো হয়। পাগল বলছে, শোন বেটা, যখন মন হবে তার তোর মগ্ন, তখন পূজার লগ্ন। যখন মন হবে তোর মগ্ন, তখন পূজার লগ্ন। কোন কোন ছাত্র গভীর রাতে পড়ে কিন্তু ভালো রেজাল্ট করে মহাশয়। কেউ আছে সন্ধ্যাবেলা ঘুমায়, প্রকৃতি যখন শান্ত হয় ওই দেখা গেল ৩টের সময় উঠে, ওই ৩, ৪, ৫, ৬ এই ৩ ঘন্টা পরে তাতেই তার চলার পথ হয়ে যায় জয়। কখন কার মনটা মগ্ন হবে, কখন সঠিকভাবে মনটাকে নিয়ন্ত্রণ করা যাবে, এটাই হচ্ছে মূল লক্ষণীয় বিষয়। এটা ওই মতুয়াদেরও কথা, বৈষ্ণবদেরও কথা। তুমি মনটাকে যদি ঠিক মতন তৈরি না করতে পারো, ধরো আমার কথা ধরো, ওই সারাদিন ডঙ্কা বাজালেও কাজ হবে না, আর জপের মালা টিপলো তাতে কাজ হবে না। এই জন্য পাগলের কথাটি করলাম স্মরণ, যখন মন হবে তোর মগ্ন, তখন পূজার লগ্ন। তাই আমরা ছেলে মেয়ে সবার সাথে থাকবো ঠিকই,
কিন্তু যেন সঠিক জায়গায় মন থাকে সর্বক্ষণ। জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে একবার যদি করা যায় তাকে স্মরণ, সেই গোলক বিহারী হরি শুনুন যত নর নারী ওই ভক্তের কাছে সে দেয় দর্শন। দেয় হীরামনকে দেখা দিয়েছেন না? গোলক পাগল, ওরে বাবা রে বাবা, 4টেখানি সংযমী মানুষ ছিলেন। গোলক পাগল মতুয়ার দরবারে বহু ভক্তরা আছেন, তার দর্শন পেয়েছেন। হীরামন তো জলের উপর দিয়ে হেঁটে চলে গেল, কি যায়নি? এই জন্যই কথাটা বললাম, জানতে পারলে সব ঠিক। বাবা পাগলাকে জিজ্ঞাসা করা হয়েছে, পাগল কি এত কালী? শোনো আমার কথাগুলি, পৌষ কালী, ভাদ্রা কালী, শ্মশান কালী, রক্ষা কালী, কোন কালী ভালো? পাগল কয়, এ শালা শোন, লিখতে জানলে সব কালী ভালো, লিখতে জানলে সব কালী ভালো। তা তত্ত্বটা যদি আমরা বুঝে নিতে পারি, সব একাকার হয়ে যায়, সব একাকার হয়ে যায়। শুনুন যত ভক্তগণ, একটু বলতে হয় সভায়, একটু বিশেষ প্রয়োজন। আপনারা জানেন বহু নদী বহু নামে এই ধরাধামে প্রবাহিত হয়, কি হচ্ছে না? আপনাদের এখানেও নদী আছে, পশ্চিমবঙ্গে আছে, আর ভারত বাংলাদেশটাকে তো বলা হয় নদী মাতৃক দেশ, মধুমতি, তাই না? কত নদী কত নামে এই ধরাধামে বয়ে চলেছে, অতি সুনিশ্চয়। তো এক একটা নদী থেকে জল তুলে সবাই একটু বলি খুলে যদি আলাদা আলাদা পাত্রে রাখা হয়, আপনাকে জিজ্ঞাসা করা হলো এই পাত্রে কোন নদীর জল? এটা মধুমতির জল। এটা কোন নদীর জল? ইসামতির জল। এটা কোন নদীর জল? শতদ্র নদীর জল। এটা কোন নদীর জল? গঙ্গা জল। কিন্তু সব জল যদি এক পাত্রে মিশানো হয় তখন আর কোন নদীর নাম থাকে না, সবাই করি বর্ণনা, তখন এক জল হয়ে যায়। তাই তত্ত্বের বিচারে আমি বলি, আপনাদের ধারে একবার যদি সত্যকে জানা যায়, মতুয়া বৈষ্ণব থাকে না, তখন তার একমাত্র পরিচয় আমি মানুষ। কে মতুয়া কে বৈষ্ণব, এই গুতগুতি যত সময় থাকে ওরা গুতগুতি সম্প্রদায়, পরিষ্কার কথা। তবে বাবা আমি তো বলে গেলাম, একটু বুঝি টুজি আটিবাদ দিয়ে খেও না, একটু রস সৃষ্টি না করলে হবে না, আটিবাদ দিয়ে খেও না। সে কেমন? এক ভদ্রলোকের 2টো মেয়ে আর 3টি ছেলে, তাতে বয়সে খুব একটা ডিফারেন্স নাই। যদি 5-6টা পোলাপান হয়, 10 বছর 5 বছর হয় নাকি, ওই বছর দেড়েকের মাথায় তো হয়, ঠিক? হ্যাঁ, যদি 5-6 জন পোলাপান হয়, আগে তো মায়েরও হইতো মাইয়ারও হইতো, এরকম একটা পরিবেশ ছিল না? এখন অবশ্য সে জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি। 5-6 জন যদি পোলাপান হয় তাহলে তাদের ডিফারেন্স খুব একটা বেশি হয় না, ওই 1.5 বছর 2 বছর 2.5 বছর এইরকম। তো সবার বিয়ে থা হয়ে গেছে, 3 ভাই বিয়ে করেছে, 2 বোনকেও বিয়ে থা দিয়েছে। কিন্তু ওই ছোট ভাইয়ের প্রথম একটা পুত্র সন্তান হয়েছে, ওই 2 বোনেরও হয়নি আর 2 দাদারও হয়নি, ছোট্ট জনার। এখন যখন ছেলে হয় আনন্দ আর ধরে না গায়। 2 জেঠু তারা বলছে, বাহ আমরা চেষ্টা চালাচ্ছি, হয় নাই ঠিকই আছে, কিন্তু আমাদের বংশ রক্ষা তো হইছে। কি রসপাত সেরে মহাশয়, দেব আইসি যখন দিয়েই যাব, ফেরত নিয়ে যাবো না ট্রেনে। এখন জেঠু 2 জেঠু তো তাদের কি আনন্দ, ওরে আমাদের বংশের প্রদীপ এসেছে, বংশ রক্ষা হয়ে গেছে। ওই 2 পিসিও তাই, বাহ বাবারে ভাই, বাবা মরে নাই তাও কয় বাবারে ভাই, আনন্দের চোটে আর বাসে না মোটে। এখন যে যেখান থেকে আসে রসগোল্লা আনে, যখনকার যে ফল তাও আনে, কিন্তু ওই ছেলেটা ও খালি ওই মিষ্টির দিকেই তাকায়, যখন আনে মিষ্টি ওই দিকেই ওর দৃষ্টি। বাপ মা তো খায়, আস্তে আস্তে বড় হচ্ছে, খাওয়াও বেড়ে গেছে। যখন 7-8 বছর বয়স হয়েছে, যতটা হাই ততটুকু পেট, হাইট আর পেটে করে ভাইট, দূর থেকে মনে হয় যেন একটা বল যায়। এখন ওই জেঠু পেয়েছে ভয়, আমাদের একমাত্র বংশের প্রদীপ, ওর পেট যাচ্ছে কোন জায়গায়, পেট আবার বাস্ট করবে না তো। উনি একদিন একেবারে 5টা-6টার সময় বিকেল বেলায় ওই ভাইপোকে নিয়ে এক পেটের ডাক্তারের কাছে গিয়ে বলছে, ও ডাক্তার বাবু, কি অরুণ বাবু তো দেখুন তো আমার ভাইপোটা কি বাঁচবে? রাখুন আমি দেখিনি, বসুন আপনি। ও নার্ভ ধরে টের পেয়েছে। না 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 না, আপনি চিন্তা করবেন না, আপনি শান্ত হন, এ যাত্রা টেকবে। কি হয়েছে? বলে কঠিন কিছু হয়নি, আপনি অত ভেঙে পড়ছেন কেন? ওর পেটের মধ্যে কিছু পোকামাকড় হয়েছে, আর কিছু নয়।
পোকামাকড় মানে বলে কৃমি হয়েছে, কৃমির জন্য পেটটা বেড়ে গেছে। আপনি ট্যাবলেটটা খাইয়ে দেবেন, ওর পেট আর বাড়বে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও ডাক্তারবাবু কিভাবে খাওয়াবো বলে, তাও বলতে হবে। ও যে জিনিস ভালো খায় তার ভিতরে দিয়ে ভিতরে দেবেন। এত সুন্দর লিকুইড বাজারে আসেনি, এই ট্যাবলেটটাই ভালো কাজ হবে। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেন? কলার মধ্যে ভরে গলার মধ্যে দিয়ে ঠেলা দেবেন, ভিতরে চলে যাবে। বলে কলা দেখলে তো লাভ দেয়, মোটে খায় না। বলে যা ভালো খায় তার ভিতরে সেটিং করে খাইয়ে দেন, জান। ভাইয়ের পক্ষে বাড়ি পাঠিয়ে দিয়েছে একজনের হাত ধরে। উনি ওই ট্যাবলেটটা নিয়ে যারা মিষ্টি বানায় তাদের কাছে গিয়ে বলছে, ও দাদা, কি এই ট্যাবলেটটাকে রসগোল্লার মধ্যে কি একটু কভারিং করে সেট করা যায়? বলে হ্যাঁ যায়। উনি এটা সাদা কভার দিয়ে ক্যাপসুলের মতো ভরিয়ে দিয়েছে রসগোল্লার ভিতরে। 10 টাকা দামের, আজ থেকে প্রায় 15-20 বছর আগে 10 টাকা দামের রসগোল্লাটা কত বড় ছিল। আপনাদের এখানকার যা সাইজ, ওরে কপাল রে। আজকে কিনতে গিয়ে দেখলাম এটা কুলের বিসি কিনা, তাও সন্দেহ। ওরে সাইজ গুড়েগাড়ার আটি ওর সেইতে বড়। ওরে সাইজ না, আপনাদের এই জায়গার সাইজ না, আমাদের ওই জায়গার সাইজ। 10 টাকায় ভালো ভালো। আর বাংলাদেশের রসগোল্লা তো আরো টেস্ট। ক্রিম তুলে বিক্রি করে না তো, ক্রিম থাকে দুধে। আর আমাকে ওই জায়গায় ক্রিম তুলে শাক না দিয়ে রসগোল্লা বানায়। সব জায়গায় বেকায়দা আছে। এইবার রসগোল্লার মধ্যে ভরিয়ে দিয়ে নিয়ে এসছে। আর ওই বাইরে তো বসে আছে, আমাকে রসগোল্লা না দিলে আমি ঘুমবো না। আমাকে নিয়ে গেল কেন? ডাক্তারবাবু বলছে ভাত খাওয়ার পরে খাওয়াবেন, খালি পেটে খাওয়াবেন না। এদিকে ওই বাইরে ভাত টাত খেয়ে বসে আছে, 9:30 বাজে, রাত, শীতের রাত, ও বসে রয়েছে। এইবার বাড়ির কাছে এসে বলছে, জেঠু তুমি ঘুমিয়েছো? বলেন না, এত সস্তা না, ঘুমোই নাই। কি তালের আটির মতো তাকাচ্ছে, চোখ দুটো একেবারে কাছের গুলির মতো। ঘুমোই নাই, রসগোল্লা দাও খাবো। আদরের ধন্ত, আদো আদো কথা কয়। ঠিক আছে, ভাত খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। এই নাও রসগোল্লা নাও। 10 টাকা দামের সে বড় বড় রসগোল্লা, 10 পিসেরও বেশি নিয়ে এসেছে, হাতে দিয়েছে। ও কি করেছে, জেঠুর দিকে পিছন দিয়ে একটু দূরে গিয়ে টকাটক টকাটক 10 খানা মেরে দিয়েছে। মেরে হাত চাটতিছে, হাত চাটে। ও জেঠু, আরো 2-3টে হলে পারতাম। কি খাওয়াটা খায়, 8 বছরের পোলা 10 খান খাইয়াও কয় আরো 3টে হইলে পারতাম। জেঠু বলছে, বাবা সব কটা খেয়েছো? হ্যাঁ খেয়েছি। একটু রেস্ট নিয়ে বলছে, বাবা সব কটা খেয়েছো তো? ও বলছে খেয়েছি। তবে? বলে তবে কি? জানো জেঠু, একটা রসগোল্লার মধ্যে আটি ছিল, ওইটা ফেলাইয়া খাইছি। বাবা আমার মতো আমি বলে গেলাম, তুমি যেন আটি ফেলে গ্রহণ করো না, সার অংশটা গ্রহণ করো, কেমন? এইবার করলো বর্ণনা, শুনলেন যত সুধী জনা। তাহলে নাম ছাড়া গতি নেই। কেন বললেন? এই যে বদ্ধ জীব, যারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ, এমন এমন মানুষ আছে দেখবেন আপনারা, আপনাদের সংসার জীবনে আপনারা অনেক কিছুর সাক্ষী আছেন। মরতে বসেছে, বাঁচবে না, তাও কয়ে বড় খোকা অমুক জায়গা সম্পত্তিটা একটু দেখিস। কিরে আজ কয় টাকা লাভ করলি? এরকম আছে। মানে এরা কতটা বিষয় মদে মত্ত, এদের বলা হয় বদ্ধজীব। এ প্রসঙ্গে একটা উদাহরণ দেই, শুনুন। একটা ছেলে তার বাবার কাছে ডেকে বলে, বাবা। হ্যাঁ বলো। এত বড় একটা হাতি, বলি তবে সম্প্রতি সে একটা সরু, বেশি মোটা নয়, একটা গাছের সঙ্গে কি করে সে বাধা রয়। বাবা তুমি কি বলতে চাও? বাবা তুমি একটু ডিসকভারির দিকে তাকাও বা অ্যানিম্যাল প্ল্যানেটের দিকে তাকাও, ওই যে বড় হাতি, বাবা আমি দেখেছি ওই টিভির পর্দায় কত শক্তি রয়েছে ওর গায়ে। ও দুটো দাঁত দিয়ে বড় বড় গাছকে এমন জোরে ধাক্কা দেয়, ওই গাছ পর্যন্ত কাত হয়ে যায়, মানে গোড়া উপড়ে যায়। তো কি করে এটার সঙ্গে ও বাধা রয়? বলো এর কারণটা কি? ও কেন ছিঁড়ে পালায় না? ও কেন যায় না? বাবা তখন হাসি দিয়ে কয়, বাবা রে সত্য করে বলি তোর ধারে, ওকে অত বড় অবস্থায় আনি নাই আমার সংসারাঙ্গিনায়। লক্ষ্য করে শুনুন উদাহরণটা কি। ওকে এত বৃহৎ অবস্থায় সংসারে আনি নাই, সত্য করে তোমাকে জানাই, ওর বয়স যখন 15 কি 20 দিন হয়, বড় জোর 1 মাস, তোর কাছে বাবা করি প্রকাশ, তখন আমি অর্থ দিয়ে ওকে করেছি আনায়ন। একটা শিকল দিয়ে
বাবা ওই গাছের সঙ্গে করেছি বন্ধন, যখনও বেঁধে রাখি সত্যতে দেব না ফাঁকি। ও কিন্তু চেষ্টা করেছে ভীষণ, এমন জোরে ঝাঁকি দেয় ওই শিকল দিয়ে গাছের সঙ্গে ওর পা বাঁধা রয়। ওই টানে টানে বলি তব সন্নিধানে এই চামড়া কেটে রক্ত টপ টপ করে পড়েছে মৃত্তিকায়। যখন ঘা হয়ে গিয়েছে আমার চোখে পড়েছে, ওখান থেকে খুলে অন্য পা করেছি বন্ধন। বাবা তোমার শোনার প্রয়োজন, ওই পায়েও ঘটেছে একই অঘটন। এইবার 4 পায়ে ওই অবস্থা হয়, ওষুধ দিয়ে ওকে ভালো করতে হয়েছে সুনিশ্চয়। বারবার চেষ্টা চালায়, ও বড় হচ্ছে। আমি বলি তোমার কাছে শোনো আমার স্নেহের তনয়, কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। ও মনে ভেবেছে তাই এই শিকল থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নাই, এই শিকল ছিন্ন করা যাবে না। ও মনে মনে করেছে ভাবনা, তাই যখন পারলো না ও কিন্তু তখন থেকে এই ভাবনাটা ওর ভিতরে একেবারে ধরা দিয়েছে যে এই শিকল আর ছেড়া যাবে না। এটা একেবারে কঠিন আকারে ওর ভিতরে করেছে ধারণ। আজও বড় হয়েছে, ওর গায়ে কত শক্তি হয়েছে। ওই যে পূর্বের চিন্তন, ওই শিকল ছেড়া যাবে না, চেষ্টা করতে গেলে আবার ঘা হবে, হবে মোর যন্ত্রণা, তাই ও প্রচেষ্টা করেছে বর্জন। কিন্তু বাবা একবার তোমার একটু ভেবে দেখা চাই, ওই যে হাতিটি বড় হয়েছে, আমি বলি তোমার কাছে ও একবার যদি ও ভাবে যে অনেক শক্তি রয়েছে আমার গায়ে, একবার টান দিলে পরে আমি বলি তোমার ধারে ওই শিকলকে কি বেঁধে রাখতে পারে? নয় নয় নয়। কিন্তু এই জগতের বদ্ধজীবী যারা যারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ, তারা জেনেছে সবাই এই মায়ার শৃঙ্খল ছিন্ন করার কায়দা নাই। কিন্তু একবার সদ্গুরুর চরণ ধরে বাসিয়া নয়নের নীরে একবার যদি বলে হরিচাঁদ আমি তোমার হলাম, হে জয়নিতাই তোমার কৃপা চাই, তোমার ভিন্ন কেহ নাই, তাহলে কোন শিকল শিকল নয়, সব শিকল ছিন্ন করে আনন্দের জগতে যাওয়া যায়। কিন্তু ওই যে ভেবে বসেছি এই শিকল ছেড়া যাবে না, এটাই বলে বদ্ধ মূল ধারণা। এই জন্য মহাপ্রভু বললেন নাম ছাড়া গতি নাই, তোমরা মায়ার শৃঙ্খলে আবদ্ধ থেকো না। এই যাহা কিছু করো গ্রহণ, একদিন তোমাকে করিতে হবে বর্জন। তোমার সঙ্গে কিছু যাবে না বন্ধুগণ, একমাত্র তোমার সাথের সাথী হবে তোমার কর্মফল। সাথের সাথী হবে কর্মফল। আচ্ছা আপনারা বলুন দেখি কোন ফল পচে না? বলুন কোন ফল পচে না? একটা কেমন প্রশ্ন হলো না? আপনি ফ্রিজে কতদিন রাখবেন? রেখে দেখবেন তো শশা 15 দিন রেখে দেখবেন, তারপরে খাওয়ার মতো থাকবে না, পচবে না ঠিকই, ভিতরে